আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, যে যেখান থেকে আজকের লাইভটি দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ। এরই মধ্যে আমাদের যে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর সদস্যরা তাদের একদিনের বেতন এবং নৌবাহিনীর সদস্যরা তাদের একদিনের বেতন এবং আমাদের বাংলাদেশের যে পুলিশ বাহিনীকে নিয়ে আমরা কিছুদিন আগেও গর্ব করতে পারতাম না। সেই পুলিশ বাহিনী কিন্তু অনেক অনেক পরিবর্তন হয়েছে এখন। সে পুলিশ বাহিনীও তাদের একদিনের বেতন এবং আমাদের বিভিন্ন উপদেষ্টা রয়েছেন যারা তারাও তাদের বেতন এবং এইভাবে বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে সাধারণ ছাত্র থেকে শুরু করে ছোট ভাই বোনেরা তারাও তাদের মাটির ব্যাংকে যে টাকা তাদের বিভিন্ন স্বপ্ন পূরণের জন্য, কেউ হজ করার জন্য, কেউ মোটরসাইকেল কেনার জন্য জমা করেছিল, সেই জমাকৃত টাকাও তারা এই মানবতার কল্যাণে বন্যায় ক্ষতিগ্রস্ত যে মানুষ যে মানুষ সে লাশ বা একটু পর পর ভেসে উঠতেছে এবং নতুন নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে, সেই মানুষদের কল্যাণে কিন্তু বাংলাদেশের ছাত্ররা কিছুদিন আগে জীবন দিয়েছে। আর এখন সারা দেশের মানুষ এবং বাংলাদেশের সাধারণ ছাত্ররা টাকা পয়সা থেকে শুরু করে সবকিছু দিয়ে, জীবন দিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তো আপনারা একটা বিষয় লক্ষ্য করে থাকবেন যে মোদি এবং হাসিনা তাদের শখ পূরণ করতে গিয়ে, তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে গিয়ে, হাসিনাকে ক্ষমতার মসনদে বসানোর জন্য বাংলাদেশ সরকারকে দুর্বল করে, বাংলাদেশের মানুষকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে, তাদেরকে বেকায়দায় ফেলানোর জন্যই পরিকল্পিতভাবে বিভিন্ন গেটগুলা খুলে দিয়ে বাংলাদেশকে বন্যার পানিতে ডুবিয়ে মারা হচ্ছে। কি হৃদয় বিদারক দৃশ্য! দেখুন, ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে আমার একজন মা কলা গাছ কেটে, কলা গাছ দিয়ে, কলা গাছের বুড়া, আমরা ছোট সময় বলতাম কলা গাছের বুড়া, সেই কলার বুড়াই করে কোনো মতে তার শিশু বাচ্চাটিকে নিয়ে বেঁচে বেড়াচ্ছে। এইভাবে বিভিন্ন সময় গাছে উঠে, ছাদের উপরে উঠে, কোথাও বলের মধ্যে, বিভিন্ন ড্রামের মধ্যে উঠে তারা জীবনে বাঁচার জন্য চেষ্টা করতেছে। এবং এই যে একটা অবস্থা, তো এই যে একটা অবস্থা, সেই অবস্থায় অনেকেই কমেন্ট করতেছেন। যারা কমেন্ট করতেছেন, শামিল খান লাইক করে দিলাম, ধন্যবাদ আপনাকে লাইক করার জন্য। ইসলামিক ফাউন্ডেশন, হ্যালো জি ভাই, ভালো আছেন আপনারা সবাই? তো এই যে একটা অবস্থা, যে সারা বাংলাদেশে যারা কমেন্ট করবেন, আশা করি আপনারা কোথায় থেকে কমেন্ট করতেছেন বা আপনার মতামত কমেন্টে অবশ্যই আপনারা তুলে ধরবেন। যে এই যে আমি যে কথাটা বলতে চাই, একজন ফেসবুক ইউজার, একজন হিন্দু বোন, রুম্পি দাস, এই যে রুম্পি দাস, সেই রুম্পি দাস, ওরে বন্ধু একটু বগুল পাঠ, কি লিখছেন ভাই? বগুল পাঠ কর। আচ্ছা আচ্ছা ভাই, ভূগোল পাঠ করার কি আছে? এমডি আহমেদ, ভূগোল পাঠ করার কি আছে? তো এই যে রুম্পি দাস, সে রুম্পি দাসের একটি ফেসবুক পোস্ট আমরা দেখলাম, সেখানে বলেছেন যে ক্ষমা করে দিও গুমাতা, গুমাতার কাছে ক্ষমা চেয়েছেন, ক্ষমা করে দিও গুমাতা, যে মুসলমানদেরকে মারার জন্য, শিক্ষা দেওয়ার জন্য পানি ছেড়ে দিয়েছি, কিন্তু পানি ছাড়ার সময় তোমার কথা মনে নেই, তোমার কথা ভুলে গেছি। এরকম একটা সুন্দর একটা পোস্ট ফেসবুকে ওনার আইডিতে উনি করেছেন। তো এই যে আমি তার পোস্ট এবং তার আইডিতে ঢুকেছি এবং তার বিভিন্ন কমেন্ট আমি পোস্ট আমি পড়েছি। এখানে যেটা উনি বলতেছেন যে এখানে আসলে তিরস্কার করেছেন ইন্ডিয়ার যে সরকার, যাদের কারণে এভাবে পানি ছাড়া হয়েছে, বাংলাদেশকে না জানিয়ে, সচেতন না করে, হঠাৎ করে রাত্রের গভীরে এইভাবে পানি ছেড়ে দিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষকে পানিবন্দী করে মানুষকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে। শত শত মানুষ মারা গিয়েছে, শত শত প্রাণী মারা গিয়েছে। আজকে আমাদের এই দাদা, মোদি দাদা, উনি যদি ধার্মিক হতো, উনি একজন ধার্মিক মানুষ, নিজেকে খুব ধার্মিক মনে করে, এই কারণেই তো মসজিদ ভেঙে বাবরি মসজিদের জায়গায় উনি মন্দির নির্মাণ করেছেন। সেটা তো
ধার্মিকতার পরিচয় দিয়ে যে উনি খুব ধার্মিক। ধার্মিক হবেন তাহলে মুসলমানদেরকে মারতে গিয়ে, পানিয়ে ডুবিয়ে মারতে গিয়ে হাজার হাজার গরু, হাজার হাজার শত শত মহিষ এবং হাজার হাজার প্রাণী মারা গেছে। মানুষ তো মারা গিয়েছে, মুসলমান মারা যদি তাদের দৃষ্টিতে অপরাধ হয়, তর্কের খাতিরে ধরেই নিলাম মুসলমান মারা যদি তাদের দৃষ্টিতে অপরাধ না হয়, তাহলে যে শত শত গরু, শত শত গরু যে মারা গেছে, এটা তো তাদের কাছে গরু তো ভগবান, গোমাতা, তারা এটাকে গোমাতা বলে। তো এই যে গোমাতা, এই গোমাতা এটা তাদের কাছে ভগবান। সেই ভগবানও দেখা গিয়েছে যে হাজার হাজার গাছে নদীতে পানিতে স্রোতে ভেসে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। এটা কোন ধরনের ধার্মিকতা? এটা তো কোন রকমের ধার্মিকতা হতে পারে না। একটা দেশ যদি পানি চায় তাহলে অবশ্যই সেটা বাংলাদেশকে জানানো উচিত ছিল আগেই যে আমরা, আমাদের এখানে অতিরিক্ত পানি জমা হয়েছে, আমরা কিছু পানি ছাড়তে চাই। তারা এভাবে ছাড়ে নাই, মানে তাদের উদ্দেশ্যই হলো বাংলাদেশ সরকারকে বেকায়দায় ফালানো, শত শত হাজার হাজার কোটি টাকা লস করা, মানুষ এবং জানমালের ক্ষতি করা, এটাই ছিল তাদের উদ্দেশ্য। এবং ফেনীতে আমরা দেখেছি যে আমাদের হিন্দু ধর্মের মানুষের, আমাদের ভাইয়েরা বোনেরা মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটাই তো হওয়ার কথা। যেখানে মন্দির আছে, যেখানে মসজিদ আছে, যেখানে উঁচু জায়গা আছে, সেখানে মানুষ আশ্রয় নেবে এই বিপদের সময়। এটাই হচ্ছে ধার্মিকতা। মসজিদ বা মন্দির নেই, যেখানে উঁচু জায়গা পাবে, আশ্রয়ের জায়গা, স্থান পাবে, নিরাপত্তা পাবে, আশ্রয় নেওয়ার মতো জায়গা যেখানে আছে সেখানেই তারা আশ্রয় নেবে। এই যে লাখ লাখ মানুষ আজকে বিপদগ্রস্ত, আজকে সারা দেশকে বন্যায় ভাসিয়ে দেওয়া হয়েছে, এটা কোনো ধার্মিকতা হতে পারে না। এটা অবশ্যই ভণ্ডামি এবং একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রে লিপ্ত হওয়া, রাষ্ট্রবিরোধী কাজ। এটা করতে পারে না কোনো দেশ। আপনারা জানেন আজকে জুমার নামাজের পর বাংলাদেশের বিভিন্ন জায়গাতে প্রতিবাদ মিছিল হয়েছে। সেই প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষকে দেখলাম যে তারা মিছিল করতেছে, যদি বন্যায় আমার ভাই মরে, সেভেন সিস্টার থাকবে না। তো এই যে একটা স্লোগান, এই যে একটা স্লোগান, মানে স্লোগানে স্লোগানে মানুষ প্রতিবাদ করতেছে, কি বলতেছে, যদি বন্যায় আমার ভাই মরে, সেভেন সিস্টার থাকবে না। এই যে একটা, আপনারা পানি ছেড়ে দিয়ে মানুষ মারতেছে, মানুষের ভিতরে খুব ছড়তেছে, এইভাবে কিন্তু অশান্তি বাড়ে, এইভাবে কিন্তু এটা কিন্তু একটা সঠিক পথ হতে পারে না। তো আজকে দেখেছেন ঢাকা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিটা বাজারে বাজারে, মহল্লায় মহল্লায় ছাত্র ভাইয়েরা আসতেছেন এই বানবাসী মানুষের জন্য টাকা পয়সা উঠাচ্ছেন। প্রতিটা মানুষ, ঢাকা আসন্না ফাউন্ডেশন, জামায়াত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশী, তারপর বিএনপির যে ছাত্রদল রয়েছে এবং আসন্না ফাউন্ডেশন সহ বিভিন্ন ইউটিউবার সহ প্রতি হাজার হাজার মানুষ, শত শত মানুষ, শত শত দল, সংগঠন, সামাজিক সংগঠন, ব্যক্তিগত উদ্যোগে অনেক ইউটিউবার এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, প্রতিটা মানুষ এবং ছোট ছোট ছাত্র যারা মাটির ব্যাংকে টাকা দলা করেছে, মোটর সাইকেল কিনবে, সাইকেল কিনবে, নিজেদের জন্য টাকা দলা করেছে 2 বছর 3 বছর, এই ধরনের ছাত্র থেকে শুরু করে ইউনিভার্সিটির যারা উচ্চ লেভেলে লেখাপড়া করে তারাও পর্যন্ত আজকে দেখা যাচ্ছে যে টিএসসি চত্বরে সারাদিন লাইন ধরে টাকা পয়সা দান করেছে, বিভিন্ন খাদ্য সামগ্রী থেকে শুরু করে, কাপড় চাপড় থেকে শুরু করে, এই সমস্ত বিষয় তারা কিন্তু বানবাসী মানুষের জন্য দান করে যাচ্ছেন, তারা দিয়ে যাচ্ছেন। তো যে দেশের মানুষ রক্ত দিতে জানে, যে দেশের মানুষ জীবন দিতে জানে, যে দেশের মানুষ আপনার নিজেদের টাকা পয়সা নিজেরা না খেয়ে, কম খেয়ে, নিজেদের টাকা পয়সা, নিজেদের সোনা দানা টাকা পয়সা, দ্রব্য, নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছু দিয়ে দিতে জানে, দেশের জন্য জীবন দিতে জানে, টাকা দিতে জানে, এই দেশকে আপনার কিভাবে দামিয়ে রাখবেন? সেটা আসলে দামিয়ে রাখা সম্ভব না। তো এই হচ্ছে অবস্থা। এবং আমাদের প্রবাসী ভাইরা যদি সহযোগিতা করে এবং আমাদের সেনাবাহিনী, আমাদের র্যাব, যে র্যাবের বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিয়েছিল, সেই র্যাবও কিন্তু আজকে বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান চালিয়েছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে। এবং সেনাবাহিনীর কথা তো বলা বাহুল্য, সেনাবাহিনী তো প্রথম থেকেই জীবন বাজি রেখে আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা কাজ করে যাচ্ছে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা কাজ করে যাচ্ছে, এবং আমাদের জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা কাজ করে যাচ্ছে। এইভাবে শত শত হাজার হাজার মানুষ এই দেশের বন্যা কবলিত মানুষকে উদ্ধার করা এবং তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসা, এইভাবে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এবং আপনারা জানবেন যে আমাদের এক
চট্টগ্রামের ফয়েজ করিম এবং সেও মাঠে নেমেছে, এবং আমাদের এক স্বপ্ন আপা আছেন যার পেজটি হচ্ছে আমরাও মানুষ। সেই স্বপ্ন আপাও দেখলাম তিনি সবসময় প্রতিদিন মানুষকে দান করে থাকেন, প্রতিদিন মানুষকে সহযোগিতা করে থাকেন, গরিব মানুষদেরকে রাস্তার বা যারা গরিব মানুষ দেখে মানুষ তাদেরকে দান করে থাকেন। এবং আজকে কিন্তু সেই স্বপ্ন আপাও কাজ করে যাচ্ছেন তার টিম সহ, পানিতে ভিজে ভিজে তারা কিন্তু পানিতে নেমে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তো এই হচ্ছে সবাই কাজ করে যাচ্ছে দেশের জন্য। একজন ভাই লিটু বিশ্বাস কমেন্ট করেছেন, একটা সময় আসবে প্রভাতের বুকে নবরবি উঠবে, অন্ধকার সরিয়ে আলোয় ভরবে এই বিশ্ব, তখন কিন্তু আর অন্ধকার থাকবে না, সবাই আলোর পরশে জেগে উঠবে মাথা তুলে। জি ভাই, হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই এটাই আমরা স্বপ্ন দেখি। প্রতিটি মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার নিয়ে, ধর্মীয় অধিকার নিয়ে সবাই শান্তিতে বসবাস করুক, মিলেমিশে সবাই বসবাস করুক। আপনি খুব সুন্দর একটি কমেন্ট করেছেন, সেটাই কিন্তু আমরা চাই, সেটাই আমাদের স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি ধর্মের মানুষ, প্রতিটি গোত্রের মানুষ, প্রতিটি দলের মানুষ সাংবিধানিক এবং ধর্মীয় স্বাধীনতা ভোগ করে একসাথে শান্তিতে মিলেমিশে আমরা এই দেশটাকে গড়ে তুলব। এই যেই দেশটা আজকে 53 বছর পর আমরা জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা প্রযুক্তিতে বিশ্বের সবচেয়ে উঁচু বা সেরা একটা দেশের তালিকায় 5-10টা দেশের মধ্যে, বিশ্বের 5-10টা দেশের মধ্যে ভিতরে থাকার কথা, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষায় সব দিক থেকে, টেকনোলজি থেকে শুরু করে সকল ধরনের দিক থেকে আমরা উপরে থাকার কথা। কিন্তু আমাদের ভুল রাজনীতির কারণে আমরা কিন্তু পিছিয়ে আছি। আমরা এক দল আরেক দলের বিরুদ্ধে, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের বিরুদ্ধে, এক দেশ আরেক দেশের বিরুদ্ধে আমরা লেগে আছি। সেই ইংরেজরা আসার পর থেকে শুরু করে এরপর থেকে ভারতবর্ষে, সাবেক ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মানে এই সমস্ত এলাকাগুলোতে আমরা তেমন আসলে আমরা কাঙ্ক্ষিত যে উন্নয়ন আমাদের দরকার, সেই উন্নয়ন কিন্তু আমরা করতে পারিনি, আমাদের সরকারগুলো করতে পারেনি। কারণ তারা কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে উগ্র, কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে যে এক ধর্মের পক্ষ হয়ে যাচ্ছে, অন্য ধর্মের মানুষকে তারা নিধন করার মিশন নিয়ে নামে, এবং এক দল অন্য দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার মিশন নিয়ে নেয়। যেখানে ঐক্যবদ্ধভাবে দেশ স্বাধীন হওয়ার পর যতটা দেশ পৃথিবীতে স্বাধীন হয়েছে, প্রতিটা দেশই কিন্তু স্বাধীন হওয়ার পরে যে দেশ প্রথম যে সরকার থাকে, সেই সরকার এই দেশের সকল গোত্রের মানুষ, সকল ধর্মের মানুষ, কোনো ভেদাভেদ না করে সকল শ্রেণীর মানুষকে নিয়ে একটা দেশকে গড়তে হয়, একটা দেশকে গড়ে তুলতে হয়। কারণ সকল ধর্মের সকল শ্রেণীর মানুষের মধ্যে যে জ্ঞানী মানুষরা রয়েছেন, বিজ্ঞ যারা রয়েছেন, রাজনৈতিকভাবে গবেষণার দিক থেকে, শিক্ষা চিকিৎসায় সকল দিক থেকে, ইঞ্জিনিয়ারিং সকল দিক থেকে যে দক্ষ মানুষগুলা থাকেন, সে দক্ষ মানুষগুলাকে নিয়ে নেতৃত্বের স্থানে নিয়ে এসে তারপর একটা দেশকে আসলে এগিয়ে নিতে হয়। কিন্তু আমাদের এই দেশে ইংরেজরা চলে যাওয়ার পর যে বিভাজনের বীজ রেখে গেছে, যে রাজনীতি শিখিয়ে গেছে ইংরেজরা আমাদের নেতাদেরকে, সেই ভুল রাজনীতির কারণে কিন্তু আমরা বিভাজিত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মূর্খ রাজনীতিবিদ, যাদের কোনো রাজনীতি সম্পর্কে ধারণা নেই, আমাদের বাংলাদেশের রাজনীতির নেতা যারা রয়েছেন, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি, এই প্রচলিত রাজনৈতিক দলগুলোতে যারা বড় বড় নেতা রয়েছেন, তারা রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নেই। আমাদের বাংলাদেশের মমতা আপা, আপনারা অনেকে তাকে চিনেন, আমাদের যে মমতা আপা বুকটা ফাইটা যায়, বন্ধু যখন বউ নিয়ে পাশে রাস্তা দিয়ে হাইটে যায়, বুকটা ফাইটা যায়, এই যে মমতা আপা কতটুকু লেখাপড়া করেছেন এটা আপনাদের জানা আছে। মমতা আপার মতন ব্যক্তিরা যখন সংসদ সদস্য হয়, তখন তারা বাংলাদেশের মানুষের জন্য কি সংসদে কি আইন তৈরি করবে, বা তাকে যদি মন্ত্রণালয়ে দেওয়া হয়, কোনো মন্ত্রণালয়ে দেওয়া হয় বা কোনো দায়িত্ব দেওয়া হয়, সে কি দায়িত্ব পালন করবে, তার তো কোনো দক্ষতা নেই, কোনো যোগ্যতা নেই, সে তো কিছুই পারবে না। তো এইরকম মূর্খ অশিক্ষিত রাজনীতিবিদ, যাদের রাজনীতি সম্পর্কে ধারণা নেই, এমন মন্ত্রীদেরকে দেওয়া হয় মন্ত্রণালয়ের, এই মন্ত্রণালয়ের বিষয় সম্পর্কে এর আগে ওই মন্ত্রী বা ওই নেতার কোনো লেখাপড়া নেই, জানাশোনা নেই, যে এই বিষয় সম্পর্কে জানেই না। যে শিক্ষা সম্পর্কে জানে না, সে শিক্ষামন্ত্রী। যে পররাষ্ট্রনীতি সম্পর্কে জানে না, সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী। যে চিকিৎসা সম্পর্কে জানে না, সে স্বাস্থ্যমন্ত্রী। যে এইভাবে হইলেও আমাদের দেশের প্রতিটা জায়গায়
যে মন্ত্রীদেরকে দেওয়া হয় সে মন্ত্রীরা আসলে ওই ওই বিষয় সম্পর্কে জীবনে লেখাপড়াও করেনি বা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে কোনো উচ্চতর ডিগ্রি অর্জন করেনি রাজনীতির উপরে বা ওই বিষয়ের উপরে। এইরকম ভাবে প্রতিটা অদক্ষ, অযোগ্য, মূর্খ, গন্ডা মূর্খ যারা কিনা সব সময় চুরির নেশায় থাকে এবং হত্যা এবং ধর্ষণের নেশায় থাকে, প্রতিপক্ষকে কিভাবে মারবে, অন্য ধর্মের মানুষকে কিভাবে আক্রমণ করবে, এই নেশায় যারা থাকে, এই রকম মূর্খ, ভণ্ড মূর্খ মানুষকে, অশিক্ষিত, মানে অরাজনীতিবিদ এইরকম মানুষকে নেতা বানানো হয়। এই হচ্ছে আমাদের দেশের রাজনীতির অবস্থা, যার কারণে দেশ দক্ষ মানে যেদিকে যাওয়ার যেরকম উন্নয়ন হওয়ার কথা দেশের তা হয় না। দেশের মধ্যে যেভাবে মানুষ শান্তিতে বসবাস করার কথা তা করতে পারে না, কারণ তখন তারা এই মূর্খ নেতারা তখন চুরির ধান্দায় থাকে এবং মানুষের মধ্যে অনৈক্য সৃষ্টি করে জাতিকে বিভক্ত করে রাখে। আর জাতি যদি বিভক্ত থাকে তখন কিন্তু এই জাতিকে ঠগানো, এই জাতিকে ভুল পথে নিয়ে যাওয়া, এই জাতির মানুষের টাকা পয়সা চুরি করে সুইস ব্যাংকে নিয়ে ধরা করা, এই ইউরোপ আমেরিকাতে বাড়ি গাড়ি করা নিজেদের নামে, আমাদের টাকা পয়সা চুরি করে নিয়ে বিদেশে নিয়ে বাড়ি গাড়ি করা, এটা কিন্তু একবারে সহজ। কারণ আপনারা জানেন আমাদের যে পদ্মা সেতু, সেই পদ্মা সেতুতে 10,000 কোটি টাকার থেকে বাড়তে বাড়তে শেষ পর্যন্ত 30-32 হাজার কোটি টাকায় গিয়েছে, আরো বাড়তে পারে। তো এই যদি হয় মূর্খ রাজনীতিবিদ, এই যদি হয় মূর্খ রাজনীতিবিদ, আমরা যদি রাজনৈতিকভাবে সচেতন না থাকি, মূর্খ থাকি, তখন কিন্তু, এবং আমাদের নেতারা যদি মূর্খ থাকে, তখনই কিন্তু এগুলা করা সম্ভব হয়। কারণ 10,000 কোটি টাকার বাজেট হয়ে যায় 40,000 কোটি টাকা, 32,000 কোটি টাকা, আর এই অতিরিক্ত টাকাটা জনগণের পকেট থেকে নিয়ে চুরি করে বিদেশে পাচার করে তারপরে বিভিন্নভাবে তারা বাড়ি গাড়ি করে জনগণের উপরে অতিরিক্ত ট্যাক্স এবং বেডের বোঝা চাপিয়ে দিয়ে দেয়, যার কারণে 50 টাকা 60 টাকার সয়াবিন তেলের পাম অয়েল যেগুলো এখন আমাদের কিনতে হচ্ছে 150 টাকা লিটার। কিছুদিন আগে আমরা 200-250 টাকা লিটারও কিনতাম, এখন 150 টাকা লিটারে মিলে পাম অয়েল। এইরকম প্রতিটা জিনিসের দাম 2 গুণ 3 গুণ হয়ে যায়। তো এই হচ্ছে মূর্খ রাজনীতিবিদদের কারণে। মূর্খ রাজনীতিবিদদের হাতে যখন দেশ তাদের কবজায় থাকে, তাদের হাতে থাকে, তখন কিন্তু আর দেশের মানুষ শান্তিতে থাকতে পারে না। কারণ দেশের মানুষ, এই যে আজকে 53 বছর ধরে আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশে যান, বিদেশ থেকে কত পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, জীবনের বিনিময়ে আজকে রেমিটেন্স দেশে পাঠান। যদি আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স, এই রেমিটেন্সের টাকাটা যদি শুধু সঠিকভাবে ব্যয় হতো দেশ এবং দেশ গড়ার কাজে, তাহলে এই দেশটা কিন্তু অনেক আগেই ডেভেলপ হয়ে যেত। কিন্তু আমাদের প্রবাসী ভাইদের আয় এবং বাংলাদেশের ভিতরে আমাদের যে টাকা পয়সা, ট্যাক্স বেট বিভিন্নভাবে সরকারি বিভিন্ন অফিস আদালত থেকে যে টাকা পয়সা সরকারি কোষাগারে গিয়ে জমা হয়, সেই টাকা সহ টোটাল টাকা পয়সা কি এই 53 বছরে শুধু চুরি হয়েছে, হরিলুট হয়েছে। বিভিন্ন দলের নেতারা তারা ক্ষমতায় এসে এমপি মন্ত্রী হয়ে তারা শুধু লুটপাট করেছে। আপনারা জানবেন যে আমাদের যে বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ, সে বিশ্বকাপের একটা বিশ্বকাপে কাপ বানাইতে যে পরিমাণ টাকা লাগে, সেই পরিমাণ টাকা আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের, ছাত্রলীগের একজন জেলা সভাপতি বা একজন ছোটখাটো নেতা যারা ছোটখাটো পদে আছেন, তারা এরকম বিশ্বকাপ কয়েকটা বানাইতে পারবে নিজেদের, যে টাকা চুরি করছে এই টাকা দিয়ে। এই হচ্ছে অবস্থা। এবং আমাদের সরঞ্জিত দাদা মারা গেছে, ওনাকে আল্লাহ ওই যেটা দিবার ওইটা করে, কিন্তু উনিও একসময় আপনারা জানেন যে টাকার বস্তা নিয়ে ধরা খেয়েছিল। এবং এখনো বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন জায়গাতে অভিযান চালাচ্ছে, বিভিন্ন বাসায় বিদেশি মুদ্রা সহ, বিদেশি ডলার সহ বাংলাদেশি টাকা, বস্তার বস্তা টাকা পাওয়া যাচ্ছে। এবং আপনারা জানেন করোনার সময় মাটির নিচে, মাটির তলে, খাটের তলে তেলের বোতল পাওয়া যেত। আমি বিশ্বাস করি বাংলাদেশের আওয়ামী লীগ 15 বছর 16-17 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের বড় বড় নেতা যারা আছে তাদের বাড়িতে যদি অভিযান চালানো হয় এবং বিভিন্ন অফিসে যদি অভিযান চালানো হয়, তাহলে শত শত বস্তা টাকা মিলবে। এই টাকাগুলো সরানোর আগেই আপনারা এই অভিযান চালান, দ্রুত অভিযান চালান, তাহলে দেখা যাবে যে হাজার হাজার কোটি টাকা, যে টাকা চুরি হয়েছে সেই টাকা উদ্ধার হবে। উদ্ধার হলে এই টাকা দিয়ে তখন দেশ এবং রাষ্ট্রের কাজে এই টাকা খরচ করা যাবে, ব্যয় করা যাবে।
তো আমাদের হিন্দু ভাইদেরকেও ধন্যবাদ দেই। হিন্দু পূজা কমিটি, পূজা উদযাপন কমিটি রয়েছে, সে পূজা উদযাপন কমিটিও তাদের খরচ কমিয়ে তাদের টাকা এখান থেকেও তারা একটা অংশ আজকে বন্যায় যারা কবলিত সেই মানুষের জন্য তারা দান করেছে। তাদের জন্য তারা তাদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। তা এই সকলে মিললে, সকল দলের মানুষ মিলে অন্যায়কে ঘৃণা করে, অন্যায়কে বাধা দিয়ে, অসৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধের মধ্য দিয়ে, এবং খারাপ নেতা, চোর নেতা, বদমাইশ নেতা যারা আছেন এই দেশে, চোর বাটপার বদমাইশ, তাদেরকে 3 তালাক দিয়ে ভালো যারা আছেন, সৎ যারা আছেন তাদেরকে সাপোর্ট দিয়ে এবং এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর নয়তো বা 53 বছরে আমরা কিছু করতে পারিনি, আরো 53 বছর, আরো 100 বছর পরেও আমরা এই জাতির জন্য আসলে কিছুই করতে পারবো না। কারণ চোর নেতারা যদি থাকে তাহলে বিদেশ থেকে রেমিটেন্স আসবে, আমরা এই দেশে ট্যাক্স বেডে সকল রাজস্ব আয় যা আছে সকল কিছুই চুরি হয়ে যাবে। তো আমাদের ছাত্র ভাইয়েরা এখন যেভাবে জীবন দিয়ে দেশ স্বাধীন করলেন নতুন করে, আবার এখন বন্যার্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছে নিজেদের পকেটের টাকা পয়সা দিয়ে। যত পরিশ্রমই আমরা করি দেশ গঠন করার জন্য, যদি চোর নেতাদেরকে আমরা দমন করতে না পারি, তাদেরকে যদি রাজনীতিতে বারবার পুনর্বাসন করি আমরা, তাহলে কিন্তু আমরা এই দেশটাকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবো না, এই দেশটাকে আমরা গঠন করতে আসলে পারবো না। এই চোররাই আমাদেরকে লুটে পুটে সারা জীবন ধরে খাবে। ইংরেজরা 190 বছর খেয়েছে, এখন 53 বছর ধরে বিভিন্ন দলের চোর নেতারা খেয়েছে। এখন আবার দেখা যাবে যে আমরা সারা জীবন আমরা এইভাবেই আমরা চোর নেতাদেরকে যদি রেখে দিই ক্ষমতায়, তারা আমাদেরকে খাবে। আমরা আসলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে, কাঙ্ক্ষিত জায়গায় আমরা এই দেশটাকে নিয়ে যেতে পারবো না। প্রবাসী ভাইয়েরা যতই চেষ্টা করেন, একটা কথা আছে, আমাদের দেশের মানুষ অনেক সময় বলে যে ভাই আমি তো রাজনীতি করি না, আমি পেটনীতি করি, আমি রাজনীতি বুঝি না। এই মানুষগুলো হচ্ছে আমার কথায় আমি যেভাবে বলে থাকি, এই মানুষগুলো হচ্ছে টেলকা সিগন্যাল, আমি বলি এটা ঠান্ডা সিগন্যাল। এরা যারা রাজনীতি করে না তারা বলে তারা ঠিকই, কিন্তু টাকা খেয়ে আবার চোরদেরকে ভোট দেয়। তারা টাকা খেয়ে যখন চোরদেরকে ভোট দেয় তখন কিন্তু চোর নেতারা নেতা হয়, তখন কিন্তু ঠিকই আবার এই নেতারা আবার চুরিদারি তারা করতে থাকে এবং দেশটাকে আবার কিন্তু রসাতলে নিয়ে যায়। এই জন্য এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। রাজনীতি আমাদের সবাইকেই করতে হবে। কারণ আমি একজন ভালো নেতাকে ভোট দিব, আমি একজন ভালো নেতাকে সাপোর্ট দিব, আমি একজন ভালো নেতার পক্ষে থাকবো। যারা একটা টাকা চুরি করবে না, এরকম নেতা তো বাংলাদেশে অনেক আছে। বাংলাদেশে এরকম নেতা অনেক আছে যারা একটা টাকাও চুরি করবে না। আপনারা জানেন এই বাংলাদেশে যখন 2024 সালে ছাত্ররা নতুন করে স্বাধীন করে, তখন সারা বাংলাদেশের মন্দির, মসজিদ সব জায়গায়, হিন্দুদের বাড়িঘর সব জায়গায় পাহারা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং মাদ্রাসার ছাত্ররা। তো মাদ্রাসার ছাত্ররা সারা দেশের মন্দির পাহারা দিয়েছে, মসজিদ পাহারা দিয়েছে, হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে, মানুষদেরকে নিরাপত্তা দিয়েছে জামাত শিবির এবং মাদ্রাসার ছাত্ররা, এই দেশের সাধারণ মানুষ। তো এবং বিএনপির সময় জামায়াতে ইসলামীর দুইটা মন্ত্রীও ছিল, তাদেরকে এখনো পর্যন্ত কেউ 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারেনি। এবং এখন যে বাংলাদেশের 17টা বছর আওয়ামী লীগ যখন বিএনপি এবং এই জামাত শিবিরকে নিধন করার জন্য যুদ্ধ চালিয়েছে সকল বাহিনী দিয়ে, তখনও কিন্তু যখন জামায়াতের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, তখনও কিন্তু জামায়াতে ইসলামী একদিকে তাদের নেতাদেরকে ফাঁসি দিচ্ছে, একদিকে দেশের জন্য আন্দোলন করছে, আবার অন্যদিকে ঠিকই তারা তাদের তহবিল থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বিভেদ করে নাই। যেখানে আগুনে পুড়েছে, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানেই কিন্তু জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ ছুটে গিয়েছেন এবং মানুষ পুনর্বাসন করার চেষ্টা করেছেন, আর্থিকভাবে তাদেরকে মোটামুটি ভালো একটা হেল্প করেছেন, সবসময় করেছেন। ফাঁসির দড়ি গলায় নিয়েও তারা কিন্তু দেশের মানুষের জন্য কাজ করে গিয়েছে, এখনো তারা কাজ করে যাচ্ছে। তাহলে অবশ্যই এই দেশে ভালো রাজনৈতিক দল আছে। এরকম ভালো রাজনৈতিক দল যাদের মধ্যে দুর্নীতি নেই, যাদের মধ্যে চুরি নেই, যারা সবসময় নিজেদের পকেটের টাকা দিয়ে দেশের মানুষের খেদমত করে, দেশের মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকে, এদেরকে সাপোর্ট দিতে হবে। এদেরকে সাপোর্ট দিলেই, এটা যেই দলই হোক, এদেরকে যদি সাপোর্ট দেওয়া যায় তাহলে অবশ্যই দেখা যাবে যে চোর বাটপার বদমাস লুচ্চা গুন্ডা এরা কোনো সময় নেতা হতে পারবে না। এরা নেতা হতে না পারলে তখন দেশের টাকা পয়সা চুরি করে কেউ বিদেশ নিয়ে যাবে না। তো এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং চোর নেতাদেরকে না বলবেন, চোর নেতাদেরকে সাপোর্ট দিবেন না। ভালো নেতা যারা আছে তাদের পক্ষে থাকবেন এবং তাদেরকে সাপোর্ট দিবেন। আপনার এলাকা থেকে সামনে যখন নির্বাচন হবে
আর এই নির্বাচনে যখন প্রার্থী হবে যারা, তাদের যদি চুরি, দাড়ি, বদমাশি, লুচ্চামি, গুন্ডামি এই ধরনের যদি কেলেঙ্কারি থাকে, দুর্নীতিগ্রস্ত থাকে, তাহলেও তাদেরকে না করে দিবেন, তাদেরকে না বলবেন, তাদের দিলে যাবেন না, চা খেয়ে তাদেরকে ভোট দিতে যাবেন না। চা খেয়ে তাদেরকে ভোট দিয়ে আপনি 5 বছরের জন্য তাদেরকে চুরির সার্টিফিকেট দিয়ে আসছেন, যে তুমি 5 বছরের জন্য চুরি করো, তোমাকে চুরির জন্য অনুমতি দিয়ে দিলাম, 5 বছর চুরি, দাড়ি, বাটপারি, খুন খারাপি সবকিছু তুমি করো। এই কাজটা করবেন না। এই কাজটা করে জাতিকে আপনারা ধ্বংস করবেন না, জাতিকে পিছনে ফেলবেন না। এটা এটা আপনাদের কাছে অনুরোধ। অবশ্যই ভালো যারা আছেন তাদেরকে সাপোর্ট দিবেন, ভালোর পক্ষে থাকবেন, এবং এই চুর বাটপারের নেতা যারা আছে তাদেরকে ঘৃণা করবেন এবং তাদেরকে না করে দিবেন। ডিমটা বান্না করো।